তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। মাধ্যমিক 2025 সালের এবিটি এর অঙ্ক সলিউশন করব আমরা। টেস্ট পেপারে দেখো পেজ নাম্বার 23, প্রথম অঙ্কের সেট 23 নাম্বার পেজ। এই ভিডিওতে আমি একের সবগুলো, দুইয়ের সবগুলো এবং তার পাশাপাশি 3 এবং 4-এর দেখো এই প্রশ্নগুলোই সলভ করব। 3-এর এবং 4-এর যত প্রশ্ন রয়েছে টোটাল এই পর্যন্ত সবগুলো প্রশ্ন আমরা এখন সলিউশন করব। 23 পেজের দেখো 23 পেজের প্রথম প্রশ্নটা রয়েছে ax স্কয়ার প্লাস bx মাইনাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্তটি হলো। আমি মাধ্যমিকের অঙ্কের সাজেশনে তোমাদের একটা বিষয় বলেছিলাম যে পেজ নাম্বার 24-এ দেখো অঙ্কে এখানে 3খানা কন্ডিশন রয়েছে। 3খানা কন্ডিশন কিন্তু ঘুরিয়ে ফিরে কিন্তু মাধ্যমিকে একটা শর্ট প্রশ্ন অনেক সময় দেয়, অনেক সময় কন্ডিশন তুলে দেয় বা অনেক সময় কন্ডিশনের উপর কিন্তু ম্যাথমেটিক্স দেয়। তো অবশ্যই পেজ নাম্বার 24-এর এই 3টে কন্ডিশন খেয়াল করে রাখবে। দেখো এখানে বাস্তব ও সমান হবে যখন বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে, যখন অসমান হবে তখন বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, আর যখন বি পাবো না অর্থাৎ কাল্পনিক বা ইমাজিনারি নাম্বার পাবো তখন কিন্তু আমাদের বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 এই কন্ডিশন তিনটা হতে হবে। এই 3টে কন্ডিশন বেস করে কিন্তু অঙ্ক থাকে। তো আমাদের প্রথম কন্ডিশন দেখো বাস্তব এবং সমান হবে যখন বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে, এই কন্ডিশনকে কাজে লাগাতে হবে। তাহলে বুঝতে পারলে যে কোথা থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন করা হয় মাধ্যমিকে। তো আমরা পড়বো দেখো বি এক্স স্কয়ার প্লাস বিএক্স, এখানে লক্ষ্য করার মতো বিষয় মাইনাস সি কিন্তু রয়েছে। দেখো প্লাস সি থাকলে অন্যরকম ঘটনা ঘটতো, যেহেতু মাইনাস সি আছে তার জন্য রেখা কিন্তু অন্যরকম হয়ে যাবে। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্তটি হলো। তাহলে আমরা প্রথমতই বলবো যে এই যে সমীকরণটা আছে অবশ্যই তুমি কিন্তু ফ্রেশ করে লিখে নিবে, কারণ মাধ্যমিক পরীক্ষা প্রশ্ন এবং উত্তর একসাথে লিখে নিবে, তারপরে শুধুমাত্র রিভিশন করতে থাকবে, দেখবে বেটার একটা রেজাল্ট হবে। প্রথমত দেখো আমরা লিখলাম এক্স স্কয়ার প্লাস বিএক্স মাইনাস সি ইকুয়ালস টু 0, এই কন্ডিশনটা লিখলাম। তো আমাদের একটু আগে কন্ডিশন দেখলাম যে বি স্কয়ার মাইনাস 4ac এটা যদি 0 হয়ে যায় তবে কিন্তু আমাদের কন্ডিশনটা পূরণ হয়ে যাবে, অর্থাৎ এটাকে একটা কন্ডিশন। ওকে, এবার গল্পটা হচ্ছে আমরা তো এই যে 4ac এটা তো এইভাবে লিখলাম, কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে এই যে সি যেটা আছে কিন্তু এই কোশ্চেনে দেখো সিটা কিন্তু মাইনাস, দেখো সি এর আগে মাইনাস আছে কিনা বলো। তো আমাদের এই কন্ডিশনটা হোল্ড করতে হবে, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 করতে হবে। তো আমরা এই কন্ডিশনটা লিখলামও, কিন্তু গল্পটা হচ্ছে যে এখানে মাইনাস সি রয়েছে। এই গল্পটা কখন হবে? যখন এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 হবে। দেখো একটু ভুলের জন্য কিন্তু মাধ্যমিকে 0 আসতে পারে, তো এইগুলো খেয়াল করে করবে। দেখো এটা প্লাস সি হলে এই কন্ডিশন হোল্ড করতো, যেহেতু মাইনাস সি রয়েছে তার জন্য দেখো এই যেখানে যে সিটা রয়েছে এটাকে একটা মাইনাস হয়ে যাবে, বাস এটা কিন্তু লক্ষণীয় বিষয়। তো মাইনাস সি এগুলো দেখো এই মাইনাস হয়ে যাবে প্লাস, অর্থাৎ বি স্কয়ার প্লাস 4ac ইকুয়ালস টু এগুলো 0, অর্থাৎ কন্ডিশন নাম্বার ডিটা কিন্তু আমাদের অ্যাকুরেট হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 উত্তরটি হবে সঠিক। এইবার দেখো মাধ্যমিকের প্রবলেম কি হতে পারে, খুব তাড়াহুড়ার মধ্যে থাকবে, প্রেশার থাকবে বিভিন্ন রকম, তাই অবশ্যই খেয়াল করে কিন্তু অঙ্ক করা উচিত। দেখো এখানে যদি তুমি চিন্তা করতে হয় যে এই যে সিটা অর্থাৎ এটাকে আমরা যদি এইভাবে রেখে দিতাম তাহলে কিন্তু এই পার্টটা এদিকে চলে গেলে আমাদের কি দাঁড়াতো, দেখো বি স্কয়ার ইকুয়ালস টু কি হতো, এটা এদিকে গেলে 4ac হয়ে যেত এবং এটা কিন্তু মাধ্যমিকে একটা বড় একটা নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়াতো। দেখো এই যে এইভাবে কিন্তু সি নাম্বার উত্তরটা আমরা বলে দিতাম, কিন্তু এটা আদতেও কিন্তু হচ্ছে না। কিভাবে আমরা বুঝবো যে এখানে দেখো সিটা মাইনাস রয়েছে? তাই যখন মাধ্যমিক পরীক্ষায় বসবে তখন প্রত্যেকটা কোশ্চিন কিন্তু মনোযোগ সহকারে লক্ষ্য করবে, নাহলে দেখবে যে 100 অ্যান্সার করে আসলা কিন্তু 98 বা 99 তোমার থেকে গেল, তখন বুঝতে পারবে না যে কোথায় তুমি ভুলটা করেছো। তাই অবশ্যই এগুলো খেয়াল করে প্রশ্নটা পড়বে এবং সলিউশন করবে। ওকে, তাহলে প্রথম প্রশ্ন আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এই ধরনের 100টা অঙ্ক আসুক করে দিয়ে আসতে পারবে। এবার আছে দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর আছে দেখো বলেছে কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ PNR বাই 25 হলে মূলধনের পরিমাণ কত হবে। লক্ষ্য করার বিষয় যে মূলধনের r% হারে অর্থাৎ সুদের হার কিন্তু এখানে r% রয়েছে, আর সময় বলেছে n অর্থাৎ t মানে হচ্ছে n, আর সরল সুদ যেটা আছে অর্থাৎ i যেটা আছে সেটা হচ্ছে কি PNR বাই 25। ওকে, হলে পরে মূলধনের পরিমাণ অর্থাৎ আমাদের পি এর মানটা বের করতে হবে। একদম সিম্পল সলিউশন, চলো দেখে নাও। দেখো করলাম মূলধন ইকুয়ালস টু পি, এটা হচ্ছে কোশ্চেন জন্য বের করতে হবে, সময় n বছর আর সুদের হার r, মোট সুদ হচ্ছে i কস্ট আমরা কি জানি i মানে আমরা জানি যে i কস্ট কি হয় PAPR টি বাই কি হয় 100 হয়, এটা আমরা কিন্তু সবাই জানি। এখানে আর বলতে রেট অফ ইন্টারেস্ট, টি বলতে হচ্ছে টাইম, কিন্তু কোশ্চেনে দেখো আমাদের টি এর বদলে এন বলছে, অর্থাৎ এখানে টিটা রিপ্লেস হয়ে যাবে, আমরা বলতে পারি যে PNR বাই 100। দেখো আমরা টিটাকে শুধুমাত্র এন দ্বারা রিপ্লেস করলাম। তো এটা হচ্ছে আমাদের মোট সুদ আই কস্ট, এটাই হলো। এইবার আমরা জানি যে আই কস্ট কি হয় PRT বাই 100, বাস এটা আমরা লিখে লিখলাম। তো এইবার দেখো এখান থেকে পিটাকে যদি আমরা রাখি তাহলে 100-র সাথে এই আইটা গুণ হবে, তো 100-র সাথে আই গুণ হলো, আর এই যে আরটিটা আছে আরটিটা কি হবে এই আই এর নিচে চলে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি আই ইন্টু 100 ডিভাইড বাই আরটি।
এইবার এই যে আয়ের যে মানটা আছে, আয়ের মানটা উপরে দেখো আছে PNR/25, তো PNR/25 আমরা বসিয়ে দিলাম, উপর নিচে আর আর কেটে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এন এটাও কেটে গেল। এবার গল্পটা হচ্ছে যে এই যে টিটা ছিল, এই টিটা কিন্তু আমরা একটু আগে দেখলাম এটা কিন্তু এন, অর্থাৎ টি এর জায়গায় কিন্তু আমরা এন দিয়ে রিপ্লেস করব। আর লক্ষ্য করো এখানে যে আই ছিল, আয়ের মানটা কি ছিল PNR, তো আয়ের জায়গায় আমরা লিখবো PNR। এই দেখো নিচে 25 আছে, নিচে 25 বসিয়ে দিলাম, উপরে 100 ছিল, উপরে 100 লিখলাম, আর নিচে আর টি আছে, এই যে আর মানে এন, আর মানে আর বসালাম, আর টি মানে কি, টি মানে এন, তো দেখো টি এর জায়গায় আমি এন বসিয়ে দিলাম। উপরে সব ডিজিট অর্থাৎ পি কাটলাম, এন কাটলাম, আর কাটলাম, কাটাকাটি করার পর দেখো 100কে 25 দিয়ে কাটলে পরে কি হচ্ছে, শুধুমাত্র 4 থাকছে, অর্থাৎ 4টে পি হচ্ছে, অর্থাৎ পি কষ্ট বলতে পারি আমরা যে 4p, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লক্ষণীয় করার বিষয় হচ্ছে কি আমাদের হচ্ছে কি 4 গুণ, অর্থাৎ 4p কিন্তু আমাদের উত্তরটা হচ্ছে সঠিক, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বলেছে বিসি, যদি হয় তবে এবিসি 75 ডিগ্রি হয়, তবে বিসিডি এর মান কত, বিসিডি এর মানও কিন্তু 75 ডিগ্রি হবে। কিন্তু এর পিছনে সুন্দর একটা যুক্তি দিতে হবে, কারণ প্রশ্নটা নয় 1 নম্বরে দিয়েছে, 2 নম্বরে করলে তখন কিভাবে করবে, তার জন্য সুন্দর একটা যুক্তি দেবো। প্রথমত দেখো বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, অর্থাৎ আমরা একটা বৃত্ত আঁকবো, সেই বৃত্তের মধ্যে দেখো ABCD একটা ছবি এঁকে নিলাম। এখানে একটা কন্ডিশন বলেছে যে এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি হতে পারে, দেখো ট্রাপিজিয়াম অনেকভাবে আমরা আকার নিতে পারি, এটা একটা ট্রাপিজিয়াম হতে পারে, ঠিক আছে, বা আমরা ট্রাপিজিয়ামকে আরও চেঞ্জ করতে পারি, এটা একটা ট্রাপিজিয়ামের ফর্মেশন নিতে পারি। তো দুটো বাহু যার সমান্তরাল সেটা কিন্তু ট্রাপিজিয়ামের মধ্যে। সেক্ষেত্রে বাহু দুটো কোনটা, একটা আছে এডি মানে উপরের বাহু, আর একটা দেখো বলেছে বিসি অর্থাৎ নিচের বাহু, অর্থাৎ এডি আর বিসিটা কিন্তু সমান্তরাল। তো এই ক্ষেত্রে আমরা লিখবো যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ এবং এডি সমান্তরাল বলেছে বিসি ট্রাপিজিয়াম, তার জন্য বলতে পারি যে এখানকার ABC এবং তার সঙ্গে বলেছে BAD, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই কোণ এবং এই কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। তো আমরা 180 ডিগ্রি লিখে ফেললাম। এবার দেখো এবিসির মান কিন্তু এখানে দেওয়া আছে কত, 75 ডিগ্রি, এবিসির জায়গায় 75 ডিগ্রি লিখে দিলাম। এবার বিএডি মানে কি হবে, দেখো বিএডি লিখলাম সমান সমান 180 ডিগ্রি, তাহলে বিএডি আমরা এখন সমান সমান দেখবো দেখো 180, আর এই 75 দিকে গেলে পরে কি হবে মাইনাস, তো 180 থেকে 75 বিয়োগ করলে কত হবে 105 ডিগ্রি। এবার দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি আমরা একটা উপপাদ্য পড়বো মাধ্যমিকের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 প্রমাণ করো। হ্যাঁ 5 নম্বরের একটা উপপাদ্য কিন্তু রয়েছে, সেই উপপাদ্যের কিন্তু আমরা স্টেটমেন্ট আমরা নিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়, বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 হয়, বাস এই সূত্রটাকে আমরা এখন কাজে লাগাবো। তাহলে দেখো বিএডি বলতে কোনটা, দেখো ছবিতে লক্ষ্য করো, বিএডি বলতে বিএডি মানে এই কোণ, আর দেখো বিসিডি মানে এই কোণ এবং এই কোণের সমষ্টি, এই দুটো সমষ্টি কি হচ্ছে প্লাস ফর্মেশন কিন্তু 180 হচ্ছে। ভালো করে লক্ষ্য করো, এই কোণ এবং এই কোণের সমষ্টি কি হবে 180 হবে, তো আমরা সেটাই লিখবো, দেখো বিএডি প্লাস লিখবো বিসিডি ইকুয়াল টু 180। এবার দেখো বিসিডি ইকুয়াল টু লিখবো যে 180 মাইনাস বিএডি। এবার বিএডির মান দেখো উপরে আমরা পেয়ে গেছি কত, বিএডির মান পেলাম 105 ডিগ্রি, তো বিএডির জায়গায় আমরা লিখবো এবার 105 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 105 ডিগ্রি সমান সমান হলো 75 ডিগ্রি। একদম সোজা একটা অঙ্ক, দেখো সিম্পল কনসেপ্ট আমরা করে ফেললাম। উত্তর কি আসলো, দেখো 75 ডিগ্রি, উত্তরটি সঠিক। ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেন দেখো, থিটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 লেস দ্যান ইকুয়ালস টু 90 ডিগ্রি। এ যদি 3 - 3 sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0 হয়, তবে এক্ষেত্রে কোন উত্তরটি সঠিক হবে সেটা আমাদের লিখতে হবে, অর্থাৎ থিটার মানটা আমাদের এক্ষেত্রে বের করতে হবে। একদম সহজ একটি অঙ্ক, সিম্পল ক্যালকুলেশন করবো। দেখো 3 - 3 sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0 এটা আমাদের দেওয়া আছে। এবার আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস বলবো কিরকম, যে cos স্কয়ার থিটা দ্যাটস ইকুয়ালস টু 1, এটা আমরা সূত্র জানি। তো এখান থেকে আমরা বলতে পারি যে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা, তাই তো। তাহলে যেখানে আমাদের cos স্কয়ার থিটা আছে সেই জায়গাটা আমাদের 1 - sin স্কয়ার থিটা পুট করতে হবে। দেখো cos স্কয়ার থিটা আছে, তার পাশে আমরা 1 - sin স্কয়ার থিটা বসিয়ে দিলাম। তাহলে দেখো 3 - 3 sin থিটা, ওকে লিখলাম। আর এই দেখো এটা মাইনাসে কি হচ্ছে -1, আর এই মাইনাস হচ্ছে প্লাস, তাহলে লিখবো প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। এবার sin স্কয়ার থিটা -3 লিখবো কি, দেখো sin থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার এই যে দেখো আমরা যদি এটাকে আমরা x0 করতে পারি বা আমরা এইভাবে সলভ করতে পারি, তো sin স্কয়ার থিটা এবার এই 3টাকে 2 + 1 লিখতে পারি। তাহলে 2 + 1 লিখলে কি হবে, দেখো 2 sin থিটার সাথে যুক্ত হয়ে কি হচ্ছে 2 sin থিটা হয়ে যাচ্ছে, আর 1 এর সাথে sin থিটা গুণ হলে sin থিটা হচ্ছে, যেটাকে আমরা বলি মিডল টার্ম ফাংশন, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের জন্য আমরা যেটা করি। এবার লক্ষ্য করো যে এটা করার জন্য আমাদের কি সুবিধা হলো, আমাদের একদম সিম্পল হয়ে যাবে উৎপাদকটা। তো দেখো এখানে sin স্কয়ার থিটা রয়েছে, এখানেও sin থিটা রয়েছে, তো একটা sin থিটা কমন নিলে পারে, এখানে দুটো sin থিটা থেকে একটা sin থিটা থাকবে, আর এখান থেকে sin থিটা চলে গেলে একটা 2 থাকবে, ওকে থেকে গেল। আর এখানে দেখো sin থিটা প্লাস 2 আছে, তো এখান থেকে জাস্ট একটা 1 বের করে নিয়ে যাবো আমরা, 1 বের করলে sin থিটা পড়ে থাকবে। আর এখানে দেখো একটা -1 আমরা এখানে নিয়ে নিয়েছি, তার জন্য প্লাসটা কি হয়ে যাবে -2 হয়ে যাবে, দ্যাটস ইকুয়ালস টু 0। তো দেখো sin থিটা -2 sin থিটা -2 এটা
এটা দুই সাইডেই রয়েছে, বোথ সাইডে আছে, তো এটাকে আমরা কমন পার্ট বলতে পারি। তো দেখো এই কমন পার্টটাকে আমি বের করে নিয়ে গেলাম, এই যে বের করে নিয়ে গেলাম। পরে থাকলো কি সাইন থিটা, আর থাকলো কিছু -1। দেখো পরে থাকলো সাইন থিটা, লিখলাম সাইন থিটা, পরে থাকলো -1, লিখে দিলাম -1, দ্যাটস ইকুয়ালস টু 0। তো সাইন থিটা মাইনাস ইকুয়ালস টু 0, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু এই মাইনাসটার দিকে গেলে হয়ে যাবে কি +1। তাহলে বলতে পারি সাইন থিটা ইকুয়ালস টু লিখবো কি, দেখো 1 আবার কি, দেখো সাইন যদি আমরা ত্রিকোণমিতিক আপেক্ষকের মান নির্ণয় করি তাহলে দেখবে সাইন 90 ডিগ্রির মান কত 1, অর্থাৎ একের জায়গায় লিখতে পারি আমি সাইন 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এবার দেখো সাইন উভয় পক্ষে কেটে যাচ্ছে, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। বাস এটাই কিন্তু, অর্থাৎ আমাদের অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলে আসছে আমরা নেক্সট প্রশ্নে। মাধ্যমিকের জন্য এই প্যাটার্নটা ইম্পর্টেন্ট রয়েছে। 5 নম্বরটা, একটি গোলকের আয়তন 4/3 πr³ ঘন একক, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত হবে, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাতটা কত হবে? লক্ষ্য করার বিষয়, দেখো এখানে গোলকও বলেছে ঘনকও বলেছে। চলো এবার আমরা অঙ্কটা করি। এই ঘনকের আয়তন হবে, দেখো আমরা জানি যে ঘনকের আয়তন মানে কি হয়, আমরা জানি যে বাহু কি হয়, বাহুর কিউব হয়, তাই তো। তো আমরা এখানে বাহুর কিউব লিখলাম। এবার বাহুর মান কত, দেখো বাহুর মানটাই হচ্ছে 2r। তাহলে আমরা কি লিখতে পারি যে 2r, দেখো 2r এর আমরা কিউব লিখতে পারি, তো 2r এর কিউব আমরা লিখলাম, অর্থাৎ এটা কিন্তু বাহু, তার জন্য লিখলাম যে 2r এর কিউব। এটা ঘন একক, এককটা লিখতে হবে মাধ্যমিকের জন্য। এবং দেখো গোলকের আয়তনটা কি, আমরা জানি যে গোলকের আয়তন হয় 4/3 πr³ কি হয় 4/3 πr³, এটা লিখে ফেললাম। এবার বলছি যে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত, কিছুই না, এটা এবং এটার রেশিও লিখে দেবো, অর্থাৎ অনুপাত আকারে লিখে দেবো। তো দেখো এটা মানে কি, এটা মানে বলতে পারি দেখো 2 × 4 4 × 8, তাই তো 2 × 4, অর্থাৎ 3টে 2 যদি গুণ করে তাহলে আমাদের বেরোবে 8, আর এখানে আর কত আছে দেখো, আর উপর 3 আছে, অর্থাৎ r³ আমাদের হয়ে গেল। অর্থাৎ ঘনকের ক্ষেত্রে লিখবো হচ্ছে কি 8r³, আর দেখো গোলকের ক্ষেত্রে লিখবো যে 4/3 πr³, বাস দুটোকে লিখে দিলাম। এবার দেখো 8r³ এর উপরে লিখলাম, আর নিচে যে এই পার্টটা রয়েছে, অর্থাৎ এটা পার্টটাকে আমরা কি জানি যে a/b কি হয়, a/b হয়, অর্থাৎ উপরে হয় a, নিচে হয় b, রাইট। তো সেটা আমরা লিখবো দেখো 8r³ ডিভাইড বাই লিখবো 4/3 πr³। এবার দেখো r³ সেম সিমিলার পার্ট কেটে দিলাম। আর এই ক্ষেত্রে আমাদের থেকে যাচ্ছে কি, দেখো একটা উপরে থেকে যাচ্ছে 8 থাকছে, আর নিচে থাকছে 4, নিচে থাকছে দেখো এই নিচের যে 3টা রয়েছে, এই 3টা কি হয়ে যাবে, উপরে চলে যাবে। তাহলে আমাদের এটা কাটা থাকবে 2, উপরে থাকছে দেখো 3 আর 2, 3 × 6, নিচে থাকছে কত 1 থাকছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এক্ষেত্রে 6 আর 1 থাকছে। এবার আর একটা গল্প তুমি লক্ষ্য করে, এখানে দেখো একটা পাই রয়েছে এক্সট্রা, তাই না, অর্থাৎ পাইয়ের ফর্মটা আমাদের এখানে লিখতে পারবো, আমরা পাই লিখবো এখানে। তাহলে একটা উপরে থাকছে 6, নিচে থাকছে পাই, অর্থাৎ 6:2 হবে কি পাই, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। চলো দেখে নাও, চলে আসছে নেক্সট প্রশ্নে। 6 নম্বরটা দেখো বলেছে যে 6 নম্বরটা 9, 10, 12, 15 x+1 x+3 তারপর দেখো 32 রয়েছে, 35, 36, 40 ডাটাগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজালে মধ্যমা হয় 20, তবে x এর মান কত হবে? আমি অবশ্যই বলবো যে প্রশ্নগুলো উত্তর সহ লিখে রাখো, যখন মাধ্যমিক পরীক্ষার আগে হবে তখন কিন্তু তুমি বই খুঁজে কোথায় দেখবে, আর প্রশ্নগুলো লেখা থাকলে মানে খুব তাড়াতাড়ি তুমি বের করে একবার দুবার দেখে নিতে পারবে। আর অবশ্যই এই প্রশ্নগুলো রিভিশন আকারে করে নিও। তো দেখো আমরা এটা লিখবো যে 9, 10, 12, 15 যেটা ফর্ম দেওয়া আছে সেগুলো আমরা সব এখানে লিখে নিলাম। ওকে, তো এখানে গণ কতগুলো পদ আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 খানা পদ, অর্থাৎ বলতে পারি n এর মান হচ্ছে 10, তার জন্য লিখলাম n = 10। নির্ণয় মধ্যম আমরা কি লিখতে পারি, যেহেতু 10 খানা পদ তাই বলতে পারি এটা ইজ ইভেন ফাংশন, তাই তো ইভেন, এটা হচ্ছে কি ইভেন বলতে জোর ব্যাপারটা বলছে। আর জোরের ক্ষেত্রে আমরা কি লিখি, জোরের ক্ষেত্রে আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে কি একটা দেখো xn/2 এই পার্টটা একটা পার্ট হয়, আর তার সঙ্গে দেখো ইভেন ফাংশন অর্থাৎ জোর ফাংশন আর একটা সংখ্যা কি হয় xn/2 + 1। কটা সংখ্যা নিয়েছি, দুটো সংখ্যা, একটা দুটো, তার জন্য 2 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, এবার লক্ষ্য করো n এর মান কত 10, তো n এর জায়গায় আমি 10 লিখবো, 10/2। আর দেখো 10 এখানে লিখলাম 10/2 + 1, অর্থাৎ 10কে আমরা যদি 2 দিয়ে কাটি 5 দুগুণে কত হয় 10, অর্থাৎ বলতে পারি যে এখানে হবে কাটাকাটি করলে পারে 5, অর্থাৎ x এর 5তম পদ। আর এখানে দেখো 10কে ভাঙলে পরে আমাদের কত পাচ্ছি, দেখো 5 পাচ্ছি 5, আর এখানে দেখো একটা পদ পাচ্ছি সেটা হচ্ছে কি 6, অর্থাৎ 5 আর 1 আমরা কত পাচ্ছি 6, অর্থাৎ 6তম পদ। আমরা বলতে পারি যে x এর একটা 5তম পদ হবে, আর একটা কিন্তু আমরা বলবো 6তম পদ, অর্থাৎ দুখানা পদ আমার রয়েছে, একটা হচ্ছে 5তম পদ, একটা 6তম পদ /2। এবার গল্পটা হচ্ছে 5তম পদে কে বসে আছে, তুমি লক্ষ্য করো এখানে কোনো 1, 2, 3, 4, 5টা 5তম পদে রয়েছে এটা, আর 6তম পদে রয়েছে এটা, অর্থাৎ আমরা বলতে পারি যে এই দুটোকে সামেশন করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে x+1, তার সঙ্গে দেখো x+3 যোগ করবো, অর্থাৎ কয়টা x আছে, দেখো 2টো x আছে, আর 3 আর 1 কত হচ্ছে 4 হচ্ছে। আর এই ক্ষেত্রে লক্ষ্য করো নিচে আমরা কত লিখেছিলাম 2 লিখেছিলাম, অর্থাৎ 2 দেবো। এই ক্ষেত্রে লক্ষ্য করো এখানেও 2 আছে, এখানে দেখো 4 2 গুণ
দুকোনো 2 দুকোনো 4, অর্থাৎ এটাও জোড় সংখ্যা। তো এখান থেকে আমরা একটা 2 কমন নিলে পরে x + 2 থাকবে, নিচে থাকবে 2, এই 2 এই 2 কাটো, উপরে শুধুমাত্র আমাদের পড়ে থাকবে x + 2। অর্থাৎ বলতে পারি এই ক্ষেত্রে x + 2 আমরা একটা সংখ্যা পাচ্ছি, আর এই সংখ্যার মানে কিন্তু দেখো দেওয়া আছে 20, রাইট? তাহলে আমরা বলতে পারি যে x + 2 = 20, অর্থাৎ x বলতে পারি 20 - 2 = 18, অর্থাৎ অপশন নাম্বার দেখো সি ইজ দ্য কারেক্ট। ওকে, কমপ্লিট অ্যাসাম্পশন বোঝা হয়ে গেছে। এবার চলো আমরা সুন্দর করে নোটটা একবার দেখবো এবং লিখবো। চলো দেখো এইগুলোই আমি করবো পরবর্তীকালে। দেখো এই ক্যালকুলেশনটাই করা আছে, দেখে নাও একবার। ওকে, ঠিক আছে। আবার দেওয়া আছে এগুলো ভাষা দেবো কেন, প্রশ্ন যদি 2 নম্বর আকার আসে তখন আমরা এই ভাষাতে করবো যেন ফুল আমরা তুলতে পারি। এমসিকিউ আছে, কিন্তু অনেক সময় কিন্তু এমসিকিউর প্রশ্নও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে 2 নম্বর আকারেও দেয়। সো সব রকম আমরা প্রিপারেশন রাখবো, কারণ জীবনে একবারই বোর্ড এক্সাম দেবো। ওকে, রেডি হয়ে গেল। চলো দেখো নেক্সট প্রশ্ন, শূন্য স্থান। 1 নম্বর প্রশ্ন দেখো বলেছে ax² + bx + c = 0। সমীকরণের বীজগুলি থেকে অপরের অনন্য খোলে। দেখো বলেছে সমীকরণের বীজগুলি একে অপরের, অর্থাৎ এখানে যদি আলফা এবং বিটা পাই তাহলে আলফা এবং বিটার কন্ডিশনটা কি হবে, একটা আলফা পেলাম, একটা যদি বিটা পাই তাহলে আমাদের কন্ডিশন বলছে একে অপরের কি বলছে যে অনন্য বলেছে, অর্থাৎ একটা আলফা হলে আর একটা হবে 1/α, একটা বিটা হলে কি হবে আর একটা 1/β, অর্থাৎ এই যে ফর্মেশনটা অর্থাৎ 5 1/5, এই যে দেখো এরা কিন্তু অনন্য সিস্টেমে রয়েছে। অর্থাৎ এ সংখ্যাটা যদি বলি তাহলে তার অনন্য বলতে হবে 1/a। তাহলে অনন্যকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবার চলো আমরা প্রশ্ন বুঝি। তো আমরা দেখো প্রথমত সমীকরণটা লিখে নেব। এখানে ax², এই তো সমীকরণ দেওয়া আছে ax² + bx + c = 0। তো লিখলাম দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি বলেছে, একটা ধরবো হচ্ছে 1/, আমরা একটা a ধরলাম আর একটা 1/a ধরলাম। তোমার যদি মনে হয় আলফা ধরে করবে তাহলে আলফা ধরেও করতে পারো, কোনো ব্যাপার না। তাহলে একটা ধরলাম আমরা কি বলতো, একটা চলো আলফা ধরে করি, একটা আলফা আর একটা সেটাও আমরা আলফা ধরলাম, একটা আলফা আর একটা কি হবে একটা 1/α হয়ে গেল। এবার তুমি চিন্তা করো আলফার সাথে আমি কি করব 1/α গুণ করব। কি করে দেখো বীজদ্বয়ের গুণফল মানে কি, আমরা বলতে পারি যে আলফা ডট বিটা। এবার বীজদ্বয়ের গুণফল মানে কি, বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে c/a হয়, তাই না? c/a হয় ফর্মুলাতে, তাহলে আমরা লিখবো c/a লিখলাম। এবার দেখো এই ক্ষেত্রে এবার দেখো একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে, এটা মানে কিন্তু বিটা, অর্থাৎ বিটা মানে কিন্তু 1/α। কেন, কারণ কন্ডিশনে বলে দিচ্ছে অনন্যক। তাহলে একটা আলফা হলে আর একটা কি হবে বিটা হবে না, সেটা 1/α হবে। তাহলে আমরা লিখবো আলফা আর বিটার জায়গায় লিখবো 1/α। এটা একটা কাটাকাটি করলে কি হবে c/a হবে, তাই তো? তাহলে দেখো c/a কস্ট আমরা বলতে পারি 1, অর্থাৎ c কস্ট বলবো হচ্ছে a, অর্থাৎ আমাদের এটা কিন্তু উত্তর হচ্ছে রাইট। ওকে, দেখে নাও এই হবে কন্ডিশন। এরপর দেখো 2 নম্বর বলেছে যে দুটি করণী সংখ্যার যোগফল এবং গুণফল মূলত সংখ্যা হলে উহারা কি হবে, উহারা সদৃশ করণী হতে পারে, বা আমরা বলতে পারি তারা কনজুগেট টু ইচ আদার। তো কনজুগেট টু ইচ আদারও কিন্তু হতে পারে, অর্থাৎ একে অপরের কিন্তু অনুবন্ধী করণী হবে। তুমি লক্ষ্য করো, দেখো এটা সদৃশ করণী আমি দিলাম যুক্তি, ওকে হতে পারে। আবার আমরা বলতে পারি যে এটা কনজুগেটও হতে পারে, অর্থাৎ একে অপরের অনুবন্ধী করণী হতে পারে। কনজুগেট টু ইচ আদার, এটাও তুমি লিখতে পারো। দেখো ইচ আদার হাউ ক্যান, আমি এক্সপ্লেনেশন অবশ্যই করব। দেখো একে অপরের অনন্যক হবে, অপরের অনুবন্ধী করণী হবে, অনুবন্ধী করণী এটাও কিন্তু হবে। এইবার লক্ষ্য করে দেখো যে দুটি করণীর সংখ্যার যোগফল এবং গুণফল মূলত সংখ্যা হলে ওরা কি হবে, আমরা বলতে পারি যে সদৃশ করণী হবে। আচ্ছা, কনজুগেট টু ইচ আদার যদি বলি তাহলে পরে এই ক্ষেত্রে কিন্তু অনুবন্ধী করণী চিন্তা করলে পরে আমাদের a - √5 এই ফর্মটা আনতে হবে, বা বলতে পারি 2 - √5 এই ফর্মটাও কিন্তু আমাদের আনতে হবে। এইবার গল্পটা হচ্ছে এটা কনজুগেট টু ইচ আদার কি হবে, তো কনজুগেট টু ইচ আদার অবশ্যই হবে, কিন্তু এখানে মূলত সংখ্যা বলেছে, মূলত সংখ্যা বলে কিন্তু এই রুটটা কিন্তু হবে না। কনসেপ্ট ক্লিয়ার? কারণ মূলত সংখ্যা কি রুট আবার ফর্ম কিন্তু হয় না। তাহলে বলতে পারি যে এই যে থিঙ্কিংটা আমরা যেটা নিলাম যে কনজুগেট টু ইচ আদার, বা বলতে পারি যে একে অপরের অনন্যক, তাহলে এটা কি এই কনসেপ্টটাই ভুল, এটা না, এটা শুধুমাত্র সদৃশ করণী কিন্তু হচ্ছে। তোমাদের অনেকের কিন্তু এটাতে কনফিউশন ছিল, ইভেন আমার স্টুডেন্টদের মধ্যেও কনফিউশন ছিল। তো এটা কিন্তু অনুবন্ধী হচ্ছে না, সব ক্ষেত্রে অনুবন্ধী হওয়া সম্ভব না, কারণ অনুবন্ধী চিন্তা করলেই কিন্তু √5 এর ব্যাপারটা আমি যদি নিয়ে আসি এটা কিন্তু মূলত হচ্ছে না, এটা অমূলত হয়ে যাচ্ছে। আর আমাদেরকে এখানে কিন্তু বলেছে মূলত সংখ্যা, আর মূলত সংখ্যা কিন্তু রুট ফর্মেশনে হয় না, অর্থাৎ এটা হবে না, শুধুমাত্র কি হবে হচ্ছে সদৃশ করণী। কনসেপ্ট ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার কনসেপ্টে বোঝো। ওকে, অ্যানালাইসিস করে বুঝবো মানে ডিটেলস বুঝবো। নেক্সট দেখো 3 নম্বরে আরেকটা প্রশ্ন আছে। দেখো যদি x ভেরিজেস y এবং u ভেরিজেস z হয় তবে u ভেরিজেস, দেখো বলেছে x u ভেরিজেস কত হবে। দেখো আমাদের প্রশ্ন কি আছে, x u ভেরিজেস হাউ কত, সেটা আমাদের দেখতে হবে। দেখো প্রশ্নটা এখানে আছে, তুমি এই ভিডিওতে লক্ষ্য করতে পারো,
এই দেখো এই প্রশ্নটার কথা বলছি, যদি এক্স ভ্যারিজেস ওয়াই এবং উই ভ্যারিজেস জেড হয় তবে এক্স ইউ ভ্যারিজেস কত সেটা আমাদের লিখতে হবে। তো আমি নোট আকারে লিখলাম সুবিধার জন্য। দেখো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এক্স ভ্যারিজেস ওয়াই, নো প্রবলেম। তো লক্ষ্য করো এক্ষেত্রে আমরা কি করলাম, এক্স ভ্যারিজেস ওয়াই, তো এই ভ্যারিজেস চিহ্নটা উঠালে পরে আমাদের কনস্ট্যান্ট আনতে হবে। সেই কনস্ট্যান্টটার নাম কি হবে, আমাদের হবে অশূন্য ভেদ্যুবক। কেটাকে বলবো অশূন্য ভেদ্যুবক। সিমিলার হচ্ছে ইউ ভ্যারিজেস জেড, দ্যাটস ইকুয়ালস টু বলতে পারি যে ইউ ইকুয়ালস টু কি লিখবো আমরা, দেখো কে টু জেড লিখবো, যেখানে কে ওয়ান এবং কে টুটা কি হবে, দেখো অশূন্য ভেদ্যুবক হবে, আমরা এটা লিখে দিলাম। হ্যাঁ বলতে পারি যে 1 নম্বরে কি লেখার দরকার আছে, অবশ্যই আমি গুছিয়ে লিখবো, কারণ পরীক্ষায় যদি এই প্রশ্নটা 2 নম্বরের আকারে আসে তখন যেন আমার নাম্বারটা কাটিং না যায়, শর্টকাটে লিখতে যাব না, 100 টার্গেট 100-এর মতোই লিখবো। তো এক্ষেত্রে দেখো লিখলাম আমরা এক্স ভ্যারিজেস লিখলাম ওয়াই, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি কিরকম, যে এই ভ্যারিজেস চিহ্ন উঠিয়ে লিখলাম কি যে এক্স ইকুয়ালস টু কে ওয়ান ওয়াই, আর ওয়াই ভ্যারিজেস জেড, এটাকে আমরা ভ্যারিজেস চিহ্ন উঠিয়ে লিখলাম যে হচ্ছে ইউ ইকুয়ালস টু দেখো লিখলাম কি, দেখো কে টু জেড লিখলাম। এইবার এই দুটো ফর্মকে গুণ করতে হবে, এক্স এবং ওয়াই এই দুটোকে গুণ করলাম, তাহলে এক্স এবং ওয়াই পাশাপাশি লিখলাম। তাহলে দেখো এক্স এর মান কি আছে, কে ওয়ান ওয়াই লিখে দিলাম, আর ইউ এর মানটা কত আছে, দেখো কে টু জেড আছে, দেখো ইউ এর জায়গায় আমরা কে টু জেড লিখে দিলাম। তাহলে আমাদের দেখো এক্স ইউ ইকুয়ালস টু কে ওয়ান কে টু, আমরা তার সঙ্গে সঙ্গে পাচ্ছি কিরকম, দেখো ওয়াই জেড পাচ্ছি। এইবার গল্পটা হচ্ছে দেখো কে ওয়ান এবং কে টু, কে ওয়ানটা কি কনস্ট্যান্ট, কে টুটা কি এটাও কনস্ট্যান্ট, অর্থাৎ কেটাও কনস্ট্যান্ট কে টুটাও কনস্ট্যান্ট। এক্ষেত্রে বলতে পারি যে কে ওয়ান এবং কে টুর যে মাল্টিপ্লিকেশন ফর্ম সেটাও কিন্তু একটা নতুন কনস্ট্যান্ট বা নতুন একটা কি বলবো যে ভেদ্যুবক হবে। কনসেপ্ট ক্লিয়ার? আমরা বলতে পারি যে সেটাও কিন্তু, অর্থাৎ এখানে হাজারখানা কনস্ট্যান্টকে গুণ করলেও কিন্তু সেটা ধ্রুবক রাশি অর্থাৎ কনস্ট্যান্টই থেকে যাবে। তো সেটাকে আমরা কে দ্বারা রিপ্লেস করলাম। তো আমরা লিখলাম দেখো এক্স ইকুয়ালস টু কে ওয়াই জেড। এবার এই কেটাকে অর্থাৎ এই ধ্রুবক সংখ্যাকে বা কনস্ট্যান্টকে আমরা যদি উঠিয়ে দিই তাহলে আমাদের ফর্মেশনে কি আসছে, এক্স ইকুয়ালস টু কি আসছে, দেখো এই চিহ্নটা সমান সমান চিহ্নটা আমাদের ভ্যারিজেস চিহ্ন হয়ে যাবে। অর্থাৎ বলতে পারি যে এক্স ইউ ভ্যারিজেস ওয়াই জেড, অর্থাৎ শূন্য স্থানে কিন্তু আমাদের ওয়াই জেড সংখ্যাটা বসছে। বাস দিস ইজ অ্যান্সার। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু কত হবে। খুব ইজি একটা ম্যাথমেটিক্স। তো লিখবো দেখো যেহেতু সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে 1, তো সেই ফর্মে আমরা বলতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। হাউ ক্যান, দেখো এই সাইন স্কয়ার থিটাটা ওইদিকে নিয়ে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে। এবার আমরা জানি যে কি হয়, দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এখানে আমরা লিখতে পারি কিরকম, এটার মান হচ্ছে 1, রাইট? তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো কস স্কয়ার থিটা ইকুয়ালস টু লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, অর্থাৎ যেখানে তুমি সাইন স্কয়ার অর্থাৎ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা দেখছো সেখানে তুমি সেটাকে রিপ্লেস করতে পারো কস স্কয়ার থিটা দিয়ে। অর্থাৎ এখানে দেখো আছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা রয়েছে, সেই সাইন স্কয়ার থিটাকে আমরা কি করলাম, দেখো এটাকে আমরা কস স্কয়ার থিটা দ্বারা রিপ্লেস করে দিলাম, হয়ে গেল। তাহলে বুঝতে পারলাম যে কোনোভাবে আমাদের এখানে একটা শর্ত প্রযোজ্য হচ্ছে, সেটা কি সাইন থিটা ইকুয়ালস টু কস স্কয়ার থিটা। ক্লাস 11 এরকম হিউজ অঙ্ক আছে ট্রাইগোনোমেট্রিতে, অনেক মজা করে করতে পারবে। দেখো সাইন থিটা ইকুয়ালস টু আমাদের কি হচ্ছে, কস স্কয়ার থিটা, অর্থাৎ কস স্কয়ার থিটা কিন্তু মানে সাইন। ওকে, এবার দেখো আমরা লিখবো যে কস স্কয়ার থিটা লিখলাম প্লাস লিখলাম কস টু দি পাওয়ার 4 থিটা। এবার কস টু দি পাওয়ার 4 থিটা মানে কি লিখতে পারি, দেখো কস স্কয়ার থিটা লিখলাম এবং তার উপরে দেখো আমরা স্কয়ার ফর্ম লিখলাম, অর্থাৎ এই যে 4 যেটা আছে 4কে আমরা দেখো 2 × 2 অর্থাৎ 2 × 4 এই ফর্মে লিখতে পারি। এবার দেখো কস স্কয়ার থিটা মানে কি আছে, কস স্কয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটা, তাহলে কস স্কয়ার থিটার জায়গায় আমি লিখলাম সাইন স্কয়ার থিটা হলো, আর উপরে একটা স্কয়ার রয়েছে, স্কয়ারটা এখানে দিয়ে দিলাম। তাহলে এরপর লক্ষ্য করে দেখো আছে কি কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, অর্থাৎ কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা আমরা কি জানি সেটা হয় 1 ট্রাইগোনোমেট্রি লতে, তাই না? তার জন্য আমরা এখানে লিখবো 1, বাস দিস ইজ অ্যান্সার। এরপরে 5 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে, কিভাবে বিভক্ত করবে, অবশ্যই সমানুপাতে বিভক্ত করবে, অর্থাৎ সমান সমানে কিন্তু বিভক্ত করবে, অর্থাৎ ইকুয়ালিটি মেনটেন করবে, যে কোনো আমরা লিখবো কি সমানুপাতিক বা সমানুপাতে। এরপর আসছে দেখো পরেরটাতে যে 6 নম্বর, যদি পি সংখ্যক সংখ্যার গড় বি হয় এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয় তবে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে। আমার মনে হয় না এই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন দেওয়ার দরকার আছে, যদিও অঙ্কটা ইজি, কিন্তু এটা পরীক্ষায় যদি প্রেশার থাকে কিন্তু আমরা ঠান্ডা মাথায় ভাবতে পারবো না, আর এই অঙ্কটা করতে গেলে কিন্তু আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে। ভালো করে লক্ষ্য করো, যদি পি সংখ্যক সংখ্যার গড় বি হয় তার মানে বলতে পারি যে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে, অবশ্যই কি করতে হবে, এই পি এবং বিটাকে কিন্তু গুণ আকারে লিখতে হবে। আর এই ক্ষেত্রে যদি বলি যে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এ, তাহলে যদি বলি যে এদের সমষ্টিটা কত, তাহলে আমাদের কি লিখতে হবে, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এ ইন্টু পি প্লাস কিউ আকারে কিন্তু আমাদের লিখতে হবে, অর্থাৎ এই দুটোকে আমরা গুণ করলে এদের সমষ্টি বা যোগফলটা পেয়ে যাবো। কনসেপ্ট ক্লিয়ার? তো তাই দেখলাম দেখো পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এ, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার টোটাল সামেশন বা যোগফলটা কি হবে, এর সাথে বাস এই পার্টটাকে গুণ করে দেবো, অর্থাৎ পি প্লাস কিউ। তাহলে আমাদের রাস্তা দেখো এ ইন্টু পি প্লাস কিউ। একই রকম দেখো পি সংখ্যক সংখ্যার গড় বলেছে বি, তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কি হবে, পিবি হবে,
কনসেপ্ট ক্লিয়ার? যেরকম ধরো আমি একটা গল্প বলতে পারি যে ধরো প্রত্যেকটা অর্থাৎ 10 জন লোক রয়েছে, প্রত্যেকে গড়ে 5 টাকা করে পেলো। তাহলে আমি যদি বলি যে টোটাল 10 জন সমষ্টি অর্থাৎ 10 জনের মোট টাকা কত পেলো, 10 জনের মোট টাকা কত পেলো, এটাই কিন্তু তাদের সমষ্টি বা সামেশন বা যোগফল। তাহলে আমরা কি করব, দেখো এখানে 5 × 10 করবো, তাই তো, অর্থাৎ এই দুটোকে গুণ করবো, বাস এখানেও কিন্তু তাই করা হয়েছে, দেখো গুণ করা হলো। তো এই গুণ করার উদ্দেশ্য কি, আমরা টোটাল সমষ্টি বা যোগফল বা টোটালটা আমরা বের করছি। তো আমরা এখানে আসছে পিবি। তো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কেন হবে, দেখো পি এবং কিউ এর টোটালটা আছে এত, তাই তো, তার থেকে পিটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের কিউ চলে আসবে। দেখো পি এবং কিউ আছে টোটালটা এতটা, ঠিক, পি এবং কিউ আছে টোটাল এতটা, তার থেকে যদি আমি পিটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কিউ চলে আসবে। দেখো পি আছে কিউ আছে, তাহলে পি থেকে যদি আমি, দেখো এক্ষেত্রে লক্ষ্য করে দাও কিউটা আমি যদি কিউ বের করতে যাই তাহলে কী হবে, এখান থেকে একটা পি বাদ করতে হবে, অর্থাৎ এলিমিনেট করতে হবে পি। তো সেটাই আমি এখন করবো। দেখো কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি হবে এ ইন্টু পি প্লাস কিউ, যেটা এখানে রয়েছে, এবং তার থেকে দেখো পিবিটাকে আমরা বিয়োগ করে দিলাম। তো আমরা এখন এইভাবে ক্যালকুলেশন দেখতে পারি এপি প্লাস এ কিউ মাইনাস পিবি। এবার কিউ সংখ্যক সংখ্যার গড় মানে কি, আমাদের দেখো কিউ দিয়ে টোটালটাকে ডিভাইড করতে হবে, অর্থাৎ কতগুলো লোক রয়েছে কিউ সংখ্যক কিউ দিয়েও ভাগ করবো। তাহলে এপি প্লাস এ কিউ হচ্ছে মাইনাস হচ্ছে পিবি ডিভাইডেড বাই কিউ। তো এক্ষেত্রে লক্ষ্য করে দেখো আমাদের আসছে কি এপি মাইনাস হচ্ছে পিবি প্লাস হচ্ছে এ কিউ ডিভাইডেড বাই কিউ। তো এই ক্ষেত্রে আমরা এই দুটোকে অর্থাৎ এই দুটো ফর্মকে আমরা কী করলাম, এভাবে লিখতে পারি। কী করে, দেখো আমরা একটা সংখ্যা লিখতে পারি এ প্লাস সি ডিভাইডেড বাই যদি এক্স করতে আমরা লিখতে পারি কীরকম এ বাই এক্স, আর লিখতে পারি সি বাই এক্স। তো এইরকম আমরা এইটার সাথে এটা ডিভাইডেড বাই এটা করবো এবং এ কিউ ডিভাইডেড বাই কিউ করবো। তাহলে আমাদের কিউ কিউ কেটে গেলে শুধুমাত্র এ থাকছে, আর এটা দেখো আমাদের কি থাকছে, দেখো এখান থেকে আমরা চিন্তা করি যে পিটাকে যদি বের করে নিয়ে যায় তাহলে পি বাই কিউ থাকছে, আর ব্র্যাকেটের বিন্দুতে কি থাকতে থাকবে এ মাইনাস বি রয়েছে, আর এখানে প্লাস একটা এ রয়েছে। দেখো এই যে এখানটার কথাটা বললাম, দেখো আমরা পিটাকে বের করে নিলে কি থাকবে, দেখো এ মাইনাস বি থাকবে ডিভাইড বাই কিউ থাকবে, অর্থাৎ এক্ষেত্রে থাকবে কি, দেখো এ মাইনাস বি ডিভাইড বাই পি বাই কিউ প্লাস এ। বাস এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। 3 প্রশ্ন সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। কোনোভাবেই বাস্তব হতে পারে না, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড সমীকরণ, আমি বলতে পারি না, এটা দেখেই মনে হচ্ছে এটা কিন্তু বাস্তব হবে না। এক্ষেত্রে লেস দেন সব ব্যাপারটা আসতে পারে এবং এটা কিন্তু ইমাজিনারি একটা হওয়ার চান্স রয়েছে, এটা তাহলে মিথ্যা হবে। চলো এবার আমরা করি। প্রথমত লিখবো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের সাথে তুলনা করে আমরা পাচ্ছি কি পাচ্ছি, লক্ষ্য করে দেখো এ ইকুয়ালস টু পাচ্ছি 1, বি ইকুয়ালস টু পাচ্ছি 1, আর সি ইকুয়ালস টু পাচ্ছি 1। হাউ ক্যান, দেখো এটার সাথে এখানে কিছু নয় মানে এটা এ মানে কি হচ্ছে 1, এখানে কিছু নয় মানে বি এটা, তাই তো, বি মানে এটা 1 হচ্ছে, আর এখানে আছে কি দেখো 1 আছে, অর্থাৎ সি এর জায়গায় আমরা 1 লিখতে পারি। এবার আমরা একটা ফর্মেশন জানি, সেটা হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 যদি হয় সেটা কিন্তু আমাদের বলতে পারি সেটা হচ্ছে বাস্তব সংখ্যা হতে পারে। তো আমরা এই ফর্মটা জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আসছেটা কি, যদি সমান হয় বাস্তব হবে, যদি গ্রেটার হয় তাহলে পরে বলতে পারি যে বাস্তব, এবং কি বলবো যে অসমান, আর যদি লেস দেন হয় তাহলে বলবো কি সেটা হচ্ছে কি বাস্তব বীজ হবে না। দেখো আমি আবার বলছি যে এই 3খানা সূত্র কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এই দেখো এই 3টার উপর বেস করে কিন্তু অঙ্ক থাকে শর্ট প্রশ্ন। ওকে, তাহলে দেখো আমরা এটা এখন হোল্ড করার চেষ্টা করবো যে এটার মান অ্যাকচুয়ালি কি আছে বি স্কোয়ার মাইনাস 4ac-টা। তো আমরা এখন এর জায়গায় এর মান বসিয়ে দেবো, বির জায়গায় বির মান বসিয়ে দেবো। তো 1 স্কোয়ার মাইনাস 4.1.1, কেন এর মান আছে 1, সি এর মান আছে 1 লিখে দিলাম। তাহলে দেখো 1 মাইনাস হয়ে যাচ্ছে 4, তাহলে পরে আমাদের 4-এর থেকে 1 গেলে থাকছে হচ্ছে -3, তাহলে -3 থাকে যাচ্ছে আমাদের। এবার তুমি চিন্তা করো এই যে -3টা রয়েছে, এই -3টা আমি অবশ্যই বলতে পারি যে সেটা কিন্তু 0 থেকে ছোট, অর্থাৎ এই কন্ডিশন। এবার লেস দেন হয়ে যাচ্ছে লেস দেন 0, তো লেস দেন 0টা আমাদের কি হয়, লেস দেন 0তে কিন্তু কোনো রকম বাস্তব বীজ আমরা পাবো না। কনসেপ্ট ক্লিয়ার? বাস্তব বীজ কিন্তু লেস দেন আমরা পাচ্ছি না। আর আমাদের কোশ্চেনে কি আছে, তাহলে কোশ্চেনে কি আছে দেখো এখানে বলছে বাস্তব, তাহলে এটা অসম্ভব একটা বিষয়, আর আমরা এখানে পাচ্ছি কি আমরা বাস্তব পাচ্ছি না, তাহলে আমরা এই জন্য বলবো যে বিবৃতিটি হবে মিথ্যা। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা নেক্সট 2 নম্বর, এক্স ব্রেসেস 1/y হলে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n বলছে যে ধ্রুবক সংখ্যক, মানে এই পার্টটাকে আমাদের কনস্ট্যান্ট প্রমাণ করতে হবে, দেখি হয় কিনা। তাহলে আমরা প্রথমত লিখবো এক্স ভেরিজেস 1/y, তাহলে x ইকুয়ালস টু k/y, কেন এই ভেরিজেস চিহ্নটা উঠালাম তার জন্য একটা k নিয়ে আসলাম। ওকে, তাহলে দেখো এবার লক্ষ্য করে দেখো আমরা উভয় পক্ষকে কি করব, দেখো আমরা করব উভয় পক্ষকে n টু দি পাওয়ার দিয়ে গুণ করব, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে পাচ্ছি লক্ষ্য করো যে x এবং y এই দুটোকে গুণ করলে পরে আমরা কি পাচ্ছি, দেখো x y পাচ্ছি, আর এদিকে কি পড়ে থাকছে একটা k পড়ে থাকছে, ঠিক। তাহলে এখানে এক্স ওয়াই থেকে যাচ্ছে আর এদিকে থাকছে একটা কে। এবার এটাকে আমরা যদি এন পাওয়ার দিয়ে গুণ করি, অর্থাৎ উভয় পক্ষ যদি আমরা এন পাওয়ার করি, তাহলে আমাদের এই ক্ষেত্রে কি আছে দেখো উভয় পক্ষকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এইভাবে আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে পরে এবার লক্ষ্য করো এই যে সংখ্যাটা, তো যেভাবে হোক আমাদের একটা কনস্ট্যান্ট বা কে আনতে হবে।
তো এক্স ইকস টু কে বাই ওয়াই। আমরা একটু অন্যভাবে এটাকে প্রমাণ করব। দেখো এক্স মানে কি হয়, কে বাই ওয়াই। তাহলে এক্সের জায়গায় আমরা দেখো কে বাই ওয়াই লিখবো, উপরে এন আছে, উপরে এন লিখলাম, আর এখানে এন আছে। এবার দেখো কে টু দি পাওয়ার এন লিখলাম, আর নিচে লিখলাম ওয়াই টু দি পাওয়ার এন, তাই তো, আর এখানে দেখলো ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, দেখো ওয়াই টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার ওয়ান কেটে গেল। তাহলে আমাদের শুধুমাত্র এটা কে টু দি পাওয়ার এন থেকে যেতে, যেটা হচ্ছে কি একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আমরা বলতে পারছি। অর্থাৎ এখানে কিন্তু আমরা রিপ্লেস করলাম কি, দেখো এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কে বাই ওয়াই দ্বারা রিপ্লেস করলাম। ওকে, এইভাবে আমরা কিন্তু যেভাবে হোক আনলাম, সেটাকে হচ্ছে কি একটা ধ্রুবক নিয়ে আসলাম, অর্থাৎ বিবৃতিটি কিন্তু আমাদের সত্য হলো। এরপরে 3 নম্বর, সাইন স্কয়ার 2θ প্লাস কস স্কয়ার 2θ ইকুয়ালস টু 2। তো এটা কি আলটিমেটলি এটা মিথ্যা হবে। ক্লাস 11 গিয়ে ত্রিকোণমিতিতে তোমরা সূত্র জানবে। দেখো সাইন 2θ মানে কি হয়, এটা হয় 2 sin θ cos θ। এটা কিন্তু তোমাদের বইতে অবশ্য নেই, এটা ক্লাস 11 গিয়ে শিখবা তোমার ত্রিকোণমিতিতে। তো ওটা আমাদের চিন্তা করেও লাভ নাই, তোমাদের ক্লাস 10 বেসেই করতে হবে, তাই না? দেখো এখানে ত্রিকোণমিতির সূত্র অনুসারে আমরা লিখবো যে সাইন cos θ প্লাস cos θ ইকুয়ালস টু আমরা 1 হয়, আমরা এটা জানি। তো আবার সাইন স্কয়ার আলফা ইকুয়ালস টু কস স্কয়ার আলফা, সেটাও কিন্তু 1 হয়। আবার আমরা বলতে পারি দেখো সাইন স্কয়ার 2θ প্লাস কস স্কয়ার 2θ, সেটাও কিন্তু 1 হবে। তার মানে কি, অর্থাৎ এখানকার কোণ থিটা, এখানকার কোণ থিটা, এটা কিন্তু সিমিলার, এবং এখানে পাওয়ার আছে, এখানেও পাওয়ার আছে। এটা কসের, এটা এটা দেখো সাইনের, এটা কসের। একই রকম দেখো এই কোণ এবং এই কোণ সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ কিন্তু সমান, কসের কোণও সমান, সাইনের কোণও সমান। তো এবং তারা কিন্তু পাশে কি দেখো যেভাবে হোক আমাদের এটা কিন্তু এটার বিরুদ্ধে যাচ্ছে, অর্থাৎ ত্রিকোণমিতির রুলসের বিরুদ্ধে যাচ্ছে, তাই না? তাই এটা সবসময় 1 হবে। আর এখানে দেওয়া আছে দেখো 2 আছে, অর্থাৎ এটা কিন্তু রুলসের বিরুদ্ধে। এখানে 2 দেওয়া আছে, আর আমাদের ত্রিকোণমিতির লতে কি হয়, সেটা 1 হয়। অর্থাৎ এটা বলতে পারি যে এই বিবৃতিটা টোটালটাই কিন্তু মিথ্যা, অর্থাৎ আমাদের এই অ্যাজাম্পশনটাই ভুল, অর্থাৎ আমরা বলবো বিবৃতিটি মিথ্যা। নেক্সট আছে দেখো পরেরটাতে, যে দেখো এখানে বলেছে যে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। তুমি চিন্তা করে দেখো 3খানা বিন্দু রয়েছে, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, হ্যাঁ, এটা দিয়ে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারো। কিন্তু এটা কিন্তু দেখো এটা এর মধ্যে কিন্তু এর একটাও কিন্তু সমরেখ না, এটা জাস্ট বিন্দুগুলো বলে দিচ্ছে। আর সমরেখ মানে কি, সমরেখ মানে এই একটা বিন্দু হবে, এই একটা বিন্দু হবে, এই একটা বিন্দু আছে। এবার তুমি চিন্তা করো এই 3টা বিন্দুকে তুমি যতই কানেক্ট করো না কেন, এটাতে তুমি বৃত্ত অঙ্কন করতে পারবে না, বৃত্ত অঙ্কন করা সম্ভব হচ্ছে না, কারণ এটা সমরেখ। সমরেখ বলতে যখন 3খানা বিন্দু একই সরলরেখা বরাবর যাবে, সেটাকে বলবো হচ্ছে সমরেখ। এবার যদি বলতো যে বিন্দু 3টা ছড়িয়ে রয়েছে, তখন কিন্তু আমরা বলতে পারতাম যে হ্যাঁ এটা একটা ত্রিভুজ গঠন করা যেতে পারে, বা একটা বৃত্ত অঙ্কন করা যেতে পারে। অর্থাৎ এরকম যদি 3খানা বিন্দু যদি এরকম থাকে, তাহলে কিন্তু সেটাতে আমরা একটা বৃত্ত গঠন করতে পারবো। কিন্তু এরকম লম্বালম্বি অর্থাৎ একই সরলরেখা অর্থাৎ সমরেখ বরাবর যদি বিন্দুগুলো থাকে, সেটাতে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা বা চতুর্ভুজ বা বৃত্ত আমরা কোনোটাই কিন্তু অঙ্কন করতে পারছি না। সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু হচ্ছে না, কারণ 3খানা সরলরেখার আমরা জানি যে 3খানা বিন্দুর যদি বলি যে এরিয়া, সেক্ষেত্রে এরিয়াটা কি হয়ে যায়, 0। অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম বৃত্ত কিন্তু অঙ্কন করা যাচ্ছে না, অর্থাৎ বিবৃতিটা কী হবে, মিথ্যা হবে। তোমরা ক্লাস 9 কিন্তু এরিয়া সংক্রান্ত জিওমেট্রিতে কিন্তু এরকম চ্যাপ্টার করে আসছো, 18 বা 19 বা 20 নম্বর কোনোটা চ্যাপ্টারে ক্লাস 9-এ। এবার নেক্সট আসছে দেখো 5 নম্বর, √b - b এর অনুবন্ধী করণী হলো √a + b। এটা সত্য হবে না মিথ্যা হবে? এটাও কিন্তু মিথ্যা হবে, কারণ তুমি চিন্তা করো এখানে √, কোথায় আছে, a আছে, এটা কিন্তু √, ফর্মে আছে, তাই না? এখানে √, কি বি এর আগে আছে? না, আছে হচ্ছে এর আগে। তাহলে এর আগে কি আছে, কিছু নাই, মানে প্লাস আছে। তাহলে এর সাইনটা চেঞ্জ হবে, যে সংখ্যার আগে রুট আছে সেটা কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ আমরা বলতে পারি 2 + √5। এখানে তুমি যদি বলো এর অনুবন্ধী কি হবে, তাহলে এখানে হবে অনুবন্ধীটা 2 - √5। এটা কিন্তু একটা অনুবন্ধী হতে পারে। অর্থাৎ এই যে দেখো √5 আছে, √5 এর আগে প্লাস আছে, সেই প্লাসটা সাইনটা চেঞ্জ হয়ে গেল মাইনাস। অর্থাৎ এখানে এই যে বি এটা আছে, এর সাইনটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে এর অনুবন্ধী হতে পারে -√a - b। অর্থাৎ এটা হতে হবে, কিন্তু আমাদের দেওয়া আছে এটা, অর্থাৎ বলতে পারি বিবৃতিটি মিথ্যা। প্রত্যেকটা অঙ্ক অ্যানালাইসিস করা হচ্ছে, প্রত্যেকটা অঙ্ক একবার দুবার দেখলেই কিন্তু তোমার রেডি হয়ে যাবে এই ভিডিওটা। নেক্সট 6 নম্বর প্রশ্ন, যদি sec θ = cosec θ, θ > 0 আর লেস দেন হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ θর মান 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে কম, এবং ফাই মান দেখো 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়, তবে sin θ + ফাই এর মান কত হবে আমাদের বের করতে হবে। দেখো এখানে মান বলে দিচ্ছে এটা 1, এটা কি আদতেও সত্য হবে? চলো আমরা দেখি সত্য হয় কিনা। দেখো sec θ = cosec ফাই দেওয়া আছে, কন্ডিশন লিখলাম। এবার এই যে কোসেকটাকে সেটাকে আমরা ট্রান্সফরমেশন করতে পারি। দেখো কীভাবে ট্রান্সফরমেশন করতে পারি, দেখো এটাকে 90 ডিগ্রি - ফাই যদি আমরা লিখি, তাহলে কিন্তু এই কোসেকটা কি হয়ে যাচ্ছে, কি বলো তো, সেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে। যেরকম ধরো সাইনটাকে আমরা ট্রান্সফরমেশনের রুলে কি করতে পারি, সেটাকে কসে করতে পারি। যেরকম ধরো ট্যানকে আমরা ট্রান্সফরমেশন রুলে কি করতে পারি, দেখো কটে কিন্তু আমরা করতে পারি। এগুলো ট্রান্সফরমেশন রুল, তাই না? তাহলে একই রকম আমরা বলবো সেকটাকে আমরা কোসেকে ট্রান্সফর্ম
করলাম। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো উভয় দিকে সেক সেক আছে, সেক সেক কেটে দাও। কেটে দেওয়ার পর আমাদের এখানে থিটা থাকছে, এদিকে থাকছে 90 ডিগ্রি মাইনাস 5। আমরা বলতে পারি যে এই ফাইটাকে এদিকে নিয়ে আসলে কী হবে, থিটা প্লাস 5 হয়ে যাবে, আর এখানে 90 ডিগ্রি পড়ে থাকবে। এবার উভয় পক্ষে তুমি একটা সাইন কমন নিয়ে নাও, তাহলে আমাদের কী হবে দেখো, এখানে একটা সাইন লিখবো, এখানে একটা সাইন লিখবো, তাহলে সাইন থিটা প্লাস 5 হলো, আর এখানে সাইন 90 ডিগ্রি হলো, আর সাইন 90 ডিগ্রির মান কী হয় 1 হয়, অর্থাৎ সাইন থিটা প্লাস 5 কস টু হয়ে যাবে 1, অর্থাৎ বিবৃতিটি হয়ে যাবে সত্য। বাস দিস ইজ অ্যান্সার। 4-এর 1 নম্বর প্রশ্ন দেখো, বলেছে 10% চক্রবৃদ্ধির সুদে 10,000 টাকার 2.1/2 অর্থাৎ 2.5 বছরের চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করো। একদম সোজা একটা অঙ্ক, জাস্ট ফর্মুলায় মারবো, শেষ। আসল লিখে নাও 10,000 টাকা, বার্ষিক শতকরা আর = 10%, সময় n = 2 বছর দেওয়া আছে, যা প্রশ্ন আছে সেটাই আমরা লিখলাম। এইবার লক্ষ্য করো আমরা এখানে 2 বছর কেন লিখলাম, কারণ এখানে 2.5 বছর আছে। আমাদের অ্যাকচুয়ালি যে পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটাকে ইজি করার জন্য করবো। হ্যাঁ, এটা করার জন্য অঙ্কটা বড় হতে পারে, কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে 2 দেখো 2.1/2 বছর মানে কি, মানে 2 বছর তার সঙ্গে কিন্তু হাফ বছর এটা হবে, তাই না? আমরা বলতে পারি 2 বছরের সাথে আরও হাফ বছর যোগ করলে কিন্তু 1/2 বছর হচ্ছে, তাই কি না? অর্থাৎ 2.5 বছরটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এনের মান প্রথমত 2 বছর লিখে দিলাম। দেখো চক্রবৃদ্ধির সুদ কী হবে, দেখো সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল হবে। শুধুমাত্র যদি আমরা সুদটা বের করতে যাই তাহলে আমাদের কী করতে হবে, চক্রবৃদ্ধি অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি যেটা আছে তার থেকে আমাদের আসলটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমাদের সমূল চক্রবৃদ্ধির নিয়ম কী হয়, আমরা জানি যে p × 1 + r বাই কী হয় 100⁴n, বা সেই ফর্মুলা লিখলাম, আর আসল পি আছে সেটা বসিয়ে দিলাম। এবার আর এর মান এখানে কত আছে 10, লিখে দাও 10, পার্সেন্টেজ চিহ্ন আছে তার জন্য নিচে 100 দিয়ে দাও, আর এখানে দেখো n এর মান আছে 2, লিখে দাও 2, এখানে দেখো p এর মান আছে কত 10,000, তো 10,000 লিখলাম, আর p এর মান 10,000 লিখলাম। এবার দেখো এটা লিখবো হচ্ছে, দেখো এটা যদি আমরা কাউন্টিং করি, দেখো এখানে কত হচ্ছে 0 0 কেটে যাচ্ছে, তাহলে আমাদের উপরে থাকছে 1, এখানে থাকছে দেখো 1/10। এবার আমরা কেটে ক্যালকুলেট করলে কী আসবে, দেখো 10, দেখো 10 থাকছে প্লাস হচ্ছে 1, তাহলে 11/10, বা সেটা আমরা লিখে দিলাম 11/10, উপরে 2 আছে 2 লিখে দিলাম। এবার এই টোটালটাকে আমরা পার্টে কীভাবে লিখবো, দেখো এরপরে দেখো আমরা 11/10 × 11/10 করলাম। এবার 0 0 কেটে গেল, আমাদের শুধুমাত্র থাকছে দেখো উপরে 11 গুণ করলে 121, আর এখানে দেখো এই 0 দুটো 0 কেটে গেল, এখানকার দেখো এটা একটা কাটছে, এটা একটা কাটছে, আর এখানে একটা কেটে গেল, অর্থাৎ উপরে আমাদের 100 থাকছে। 100 × 121 গুণ করলে দেখো আমাদের কত পাচ্ছে, দেখো 12,100 থাকছে, তার থেকে আমরা 10,000 বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে আমাদের কত আসছে, দেখো 2100 টাকা আসছে। এবার সমূল চক্রবৃদ্ধি কি, সমূল চক্রবৃদ্ধি আমরা দেখো p = লিখবো, দেখো আমাদের লিখবো আমরা এখানে দেখো 1 to 1, যেটা আমাদের টোটালটা বেরিয়েছে, অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের 12100, তো সেটা আমরা লিখে দিলাম। আর দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এখানে বার্ষিক শতকরা হচ্ছে r = 10% আছে, সময় হচ্ছে t = ½ বছর। আমরা বড় করলাম বোঝার সুবিধার জন্য। তো i = দেখবো, দেখো এই যেটা আছে, যেটা নর্মাল সুদ রয়েছে সেটা আমরা বের করতে পারি। একদম সিম্পল ফর্মুলা আমরা ইউজ করবো, দেখো i = PRT/100, প্রত্যেকটা জায়গায় আমরা মান বসিয়ে দেবো। p এর জায়গায় আমাদের নতুনটা কত আসছে, দেখো 12100 আসছে, বসিয়ে দিলাম, r এর জায়গায় 10%, আর t এর জায়গায় ½ এবার বলতে পারো দাদা অন্যভাবে তো করা যেত, কিন্তু ওটা ক্রিটিক্যাল যদি ক্যালকুলেশন একটু ভুল হয় তাহলে পরে টোটালটাই মান মিলবে না, তার জন্য আমি এখানে ভেঙে করলাম। তো দেখো এখানে আমাদের কাটাকাটি করার পরে 1 to 1 আসলো, × 5 আসলো, তো i এর মান আলটিমেটলি 605 চলে আসলো। এবার দেখো প্রথমত এখানে আমরা প্রথমে পাইছি আমরা কত, দেখো 2100 টাকা পেলাম একটা, আর এখন আমরা পেলাম 605 টাকা, এই দুটোকে যোগ করে দেবো। 2100 সাথে 605 টাকা যোগ করলাম, আমাদের বেরিয়ে গেল 2705 টাকা। বাস দিস ইজ অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, x² + x + 1 = 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো x² + x + 1, সেটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। যদিও এটা 2 নম্বরের প্রশ্নটা, মাধ্যমিকে কিন্তু 3 নম্বরের আকারে এই প্রশ্নটা আসে। চলো আমরা 3 নম্বরের আকারেই করি। তো লিখবো দেখো x² + x + 1 = 0। এখানে দেখো আমরা এর মানটা, অর্থাৎ এটাকে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ তুলনা করি তাহলে আমাদের এরকম আসবে, দেখো অর্থাৎ এর মানটা কি, দেখো a কিছু নাই, x এর সাথে কিছু আছে, কিছু নাই, তার জন্য আমরা বলতে পারি a হচ্ছে এখানে 1, b হচ্ছে কি এখানে 1, আর c মানে কি এখানে 1 লিখে দিলাম। এবার আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র জানি যে বীজগুলির সমষ্টি কি হয়, দেখো b/a হয়, -b/a হয়, আর বীজগুলির গুণফল যেটা আছে সেটা কি হয় α.β, সেটা হয় কি c/a। তো আমরা তাই লিখলাম দেখো -b/a। এবার b এর মান কত 1 লিখে দাও, আর এর মানটা এখানে আছে 1 লিখে দাও, এখানে দেখো মাইনাস ফর্মুলাতে আছে, মাইনাস ফর্মুলা লিখে দিলাম, অর্থাৎ 1/1 = -1, আর α/β = c/a, c এর মান দেখো এখানে আছে 1, আর এর মান কত আছে, দেখো এর মান আছে এখানে 1, অর্থাৎ 1/1 কাটাকাটি করলে দেখো আমাদের আসছে 1। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আলফা স্কয়ার এবং বিটা স্কয়ারকে আমরা
আমরা এবার যদি আমরা যোগের ফর্ম করি, কারণ নতুন সমীকরণের বীজ তো আলফা স্কোয়ার এবং বি স্কোয়ার, দেখো বিটা স্কোয়ার অর্থাৎ বর্গ বলেছে, তার জন্য বর্গের যোগটা আমরা এক্ষেত্রে কিন্তু লিখলাম। কোথায় বলেছে দেখো এখানে বীজগুলির বর্গ বলেছে, বর্গ করার জন্য আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার লিখলাম। আর এটাকে আমরা লিখতে পারি দেখো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে 2 আলফা বিটা। তো এটা দেখো আলফা প্লাস বিটার মান কত আছে -1, -1 স্কোয়ার করলাম, আর আলফা বিটার মান কত 1, তো 1 এখানে লিখলাম। তাহলে 1 - 2 সমান দেখো এখানে আসছে -1, আর আলফা বিটার স্কোয়ার মানে আলফা বিটার স্কোয়ার লিখলাম, তো আলফা বিটার মান আছে এখানে দেখো 1, তো 1 লিখে দিলাম, 1 এর স্কোয়ার মানে 1 হয়ে গেল। এবার দেখো দ্বিঘাত সমীকরণ যেটার বীজ হচ্ছে কি আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার অর্থাৎ বীজ দ্বয়ের বর্গের সমষ্টি, সেটা আমরা লিখবো দেখো এক্স স্কোয়ার মাইনাস লিখবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস লিখবো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু 0। তো বাদ দিয়ে লিখবো দেখো এক্স স্কোয়ার মাইনাস দেখো এখানে এটার মান কত দেওয়া আছে, এটার মান আছে -1, তো -1 লিখলাম, আর এটার মান দেখো এখানে দেওয়া আছে 1, তো 1 লিখে দিলাম। তো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমাদের প্লাস হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন হিসাবে ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে পরের প্রশ্ন যাচ্ছি, দেখো 3 নম্বর প্রশ্ন, এক্স তারপরে দেখো 12 আছে, ওয়াই 27 আছে, ক্রমিক সমানুপাতি হলে এক্স এবং ওয়াইয়ের ধনাত্মক মান নির্ণয় করো। তাহলে আমরা এইভাবে লিখবো দেখো এক্স 12 ওয়াই 27, তাই না? তাহলে আমাদের ক্রমিক সমানুপাতি অনুযায়ী আমরা কি লিখবো এক্স এর নিচে 12 আর ওয়াই নিচে লিখে দেবো 27, তাই তো? দেখো তো সেটাই আমরা লিখলাম দেখো y/27, অর্থাৎ এটাকে বাদ দাও দেখো x/12 y/27, সেটা আমরা লিখতে পারি। আর এটাকে আমরা এইভাবে লাস্ট করতে পারি, মিডিলে আর একটা পয়েন্ট আমরা লিখতে পারি যে 12/y। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে x/12 = 12/y। এখান থেকে দেখো আমরা পেয়ে গেলাম, তার আগে আমাদের y এর মানটা কিন্তু বের করে নিতে লাগবে, তা না হলে কিন্তু আমরা করতে পারবো না, কারণ x এবং y রয়েছে, তাহলে y এর মানটা বের করবো। জাস্ট এটা এই পার্টটাকে ক্লোজ করো। এই দেখো এই যে সমীকরণটা আছে এইটা দেখো 12/y আর y/27, এটাকে আমরা এইভাবে লিখে নিলাম। লিখে নেওয়ার পর দেখো তো এই y আর এই y গুণ করলে y স্কোয়ার লিখে দিলাম, আর 12 আর 27 গুণ করে দিলাম এইভাবে। তো আমরা লিখলাম 12, তারপর লিখলাম 27, ভাঙো দেখো 12কে ভাঙলে 2 গুণ 2 গুণ 3 আর 27কে ভাঙলে 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3টা 3। এখানে দেখো দুটোর থেকে একটা জিনিস বেরোবে, অর্থাৎ দুটো 2 এর থেকে একটা 2 বেরোলো, আবার দেখো এখান থেকে দুটো 3 এর থেকে একটা 3 বেরোলো, এখান থেকে দুটো 3 এর থেকে একটা 3 বেরোলো, রুট ওভার ফর্মটা উড়ে গেল। যে কীভাবে দেখো a × a থাকলে পারে কি হয়, শুধুমাত্র একটা এই হয়। এবার লক্ষ্য করো দেখো 2 × 3, 3 × 6 হচ্ছে 3 × 6 18, তো y মান হচ্ছে 18। এইবার তুমি এই সমীকরণটা লেখো, লেখার পরে তুমি এখানে দেখো এই যে y এর জায়গায় 18 বসিয়ে দাও। এবার কাটাকাটি করলে দেখো আমরা বলতে পারি দেখো যদি 6 এর ঘর নামাতে পারো তাহলে দেখবে 3 × 6 = 18, 6 × 2 = 12, অর্থাৎ এটা কাটাকাটি করলে 2 আসছে, তাহলে এখানে আমাদের একটা 3 থাকছে। এবার 12 আর 3 যদি কাটাকাটি করো তাহলে আমাদের এখানে আসবে 4, তো আমাদের উপরে থাকছে 2 আর 4, 4 × 2 = 8। দেখো আমরা লিখবো, তাহলে আমাদের দেখো কত আসছে, দেখো 4 × 2 = 8, 8 লিখলাম। তাহলে এবার এক্স এবং ওয়াই এর মান, এক্স এর মান আসছে 8 আর ওয়াই এর মান আসছে দেখো 18, বাস এটাই আমাদের অ্যান্সার। 4 নম্বর দেখো বলেছে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। তো আমরা জানি যে এক্স, ওয়াই এবং জেড এরকম 3খানা ভেরিয়েবল বা চলরাশি কি হবে, তারা এরূপ যে এক্স এর সাথে একবার ওয়াই অর্থাৎ এক্স ব্রিজেস ওয়াই হবে যখন জেডটা সাইলেন্স অর্থাৎ জেডটা স্থির থাকবে বা ধ্রুবক থাকবে। একই রকম বলতে পারি কীরকম, যখন ওয়াইটা অফ থাকে তখন কি হবে, এক্স আর জেডটা কি হবে বলো তো, এটা কিন্তু ভেরিজেস হবে, অর্থাৎ এক্স ব্রিজেস জেড হবে যখন ওয়াইটা ধ্রুবক থাকবে। তাহলে পরে আমরা বলতে পারি যে এক্স ব্রিজেস ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয় কী হবে, চেঞ্জ হবে বা পরিবর্তনশীল হবে, অর্থাৎ তারা কিন্তু আর স্থির থাকবে না বা ধ্রুবক থাকবে না। এটা কিন্তু যৌগিক ভেদের উপপাদ্য। নেক্সট, যদি m = n/n+b হয় তবে n কে m এবং v দ্বারা প্রকাশ করো। তো আমরা বলতে পারি যে m = n/n+b, তো এখান থেকে বলবো দেখো m² কি উপর দেখো এই যে রুট ওভারটা আছে, রুট ওভারটা ওদিকে চলে গেলে কী হবে, m² হয়ে যাবে, আর এখানে n/n+b হয়ে যাবে। তো এখান থেকে দেখো আমরা পাবো যে m² × n+b, অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে, আর এই যে পার্টটা আছে এই পার্টটা এখানে n হয়ে যাবে। তাহলে এবার লক্ষ্য করো m² × n এটা লিখবো, আর m² × লিখবো b, সেটা লিখলাম আমরা। এইবার লক্ষ্য করো দেখো m² n প্লাস বলবো m² b = n। ওকে, এবার m² bটাকে দেখো আমরা এই ক্ষেত্রে রেখে দেবো, আর m² nটাকে আমরা ওদিকে নিয়ে যাব, তাহলে আমাদের n - m² n হলো। তাহলে আমাদের থাকছে এখানে m² b, আর এখানে n দেখো এখানেও আছে, এখানে আছে, কমন লেবার 1 - m² থেকে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো m² এই পার্টটাকে এদিকে নিয়ে আসলাম, আমাদের এরকম ফর্ম হয়ে গেল। তাহলে আলটিমেটলি দেখো আমরা n এর যে ফর্মেশনটা পাচ্ছি, nটা পাচ্ছি m² b/1 - m², অর্থাৎ এই ফর্মটা আমরা কিন্তু পাচ্ছি, আর এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ এটাই প্রুফ হয়ে গেল। যাই হোক, আমাদের কিন্তু বলছে যে m n b এদের ফর্মেশন লিখতে বলছে, প্রমাণ লেখা যাবে না, যেটার কিন্তু আমরা এই আকারে প্রকাশ করলাম। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্ন। দেখো ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O এবং BAC 85 ডিগ্রি, BCA 55 ডিগ্রি, OAC এর মান নির্ণয় করতে বলছে। তো বলছে দেখো প্রথমত পরিকেন্দ্র, তো আমরা একটা বৃত্ত অঙ্কন করব, বৃত্তের ভেতরে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে দেবো, আর ত্রিভুজের মধ্যে একটা বিন্দু নেবো, সেটার মান হচ্ছে দেখো O। ওকে, লক্ষ্য করো ABC = 180, অর্থাৎ একটা ত্রিভুজের 3টা কোণের মান কী হয়, 180 লিখলাম।
আর তার থেকে আমরা এই যে দেখো 85 আর 55 আছে, এই দুটোকে আমরা বিয়োগ করে দেবো। অর্থাৎ 180 মাইনাস 85 আর 55 এই দুটোকে যোগ করলে কত হয়? 140 হয়। তো 140 এখানে লিখে দিলাম। 180 থেকে 140 বিয়োগ করলে আমাদের আসে 40 ডিগ্রি। তো 40 ডিগ্রি লিখলাম। তাহলে দেখো এ ও সি আমরা লিখবো যে 2 × 40, তাহলে এটা সমান সমান দেখো 40 দুগুণ 80, 80 ডিগ্রি হচ্ছে। কেন? আমরা জানি যে এওসি যেটা আছে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বৃত্তস্থ ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি, দেখো অন্তস্থ কোণ বহিস্থ কোণের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাতে বলতে পারি যে 2 × ABC হয়, তাই না? তো এই ফর্মুলাটা ইউজ করলাম, তাহলে 40 দুগুণ 80 আমাদের হয়ে যাচ্ছে। আবার দেখো লক্ষ্য করো যে যেহেতু এটা একটা বৃত্ত, তাই বলতে পারি যে ও এ এবং ওসিটা ইকুয়াল হবে। তাহলে ও সি এ সমান সমান লিখতে পারি যে ও এসি, অর্থাৎ 80 ডিগ্রি মাইনাস 80 ডিভাইড বাই হবে 50। দেখো 180 মাইনাস 80 ডিভাইড বাই 22, অর্থাৎ দুটো ভাগ হবে এই ক্ষেত্রে। লজিক একটাই, কারণ ও এ এবং ও সি কিন্তু বলছে ইকুয়াল, তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে। তো এখান থেকে আমরা বলতে পারি যে ও এ সি যে কোণটা রয়েছে সেটা কিন্তু বলতে পারি যে ও সি এ ডিভাইডেড বাই কিন্তু 2 হবে। আর এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে এটা কীভাবে আসছে, দেখো তিনখানা কোণের সমষ্টি কত আছে? 180 ডিগ্রি, তাই না? তার থেকে আমরা কি করব, এই যে 80 ডিগ্রি কোণটাকে যদি বিয়োগ করি তাহলে এই কোণ এবং এই কোণের মানটা আমরা পেয়ে যাব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই কোণটাকে যদি বিয়োগ করি তবে এই কোণ আর এই কোণের মানটা পেয়ে যাব, বুঝতে পারছো তো? আর এই কোণ তো কিন্তু ইকুয়াল, তার জন্য দেখো 2 দিয়ে ভাগ করা হলো। তো এই ক্ষেত্রে আমাদের 180 থেকে 80 বিয়োগ করবো, তাহলে 100/2 হবে। বিয়োগ করলে আমাদের কত আসছে দেখো, আসছে কত? 50 আসছে। অর্থাৎ ও এসি এর মান কিন্তু 50 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এটা প্রুফ লিখবো না, এটা আমরা লিখবো অ্যান্সার। চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস সি বৃত্তের উপর এমন একটি বিন্দু যেখানে বলছে যে বিওসি কষ্ট বলেছে 120 ডিগ্রি এবং এবিসি এর মান হচ্ছে দেখো 30 ডিগ্রি। প্রমাণ করতে হবে এবিসি এর মান 30 ডিগ্রি। চলো আমরা শুরু করে দিচ্ছি প্রমাণ। দেখো প্রথমত একটা ছবি এঁকে নেবো, দেখো এ, তারপর দেখো ও বি এবং এটা সি দেবো, এটা ও দেবো। ওকে, তার মানে এবিসি একটা ত্রিভুজ আমরা চিন্তা করতে পারি। তাহলে ও সি মানে কি, দেখো ও সি এটা আর ও বি এটা, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ। তো এই দুটো যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে, ঠিক? তো আমরা ঠিক আগের প্রসেসটাই অ্যাপ্লাই করব। তো ওবিসি ইকুয়ালস টু ওসিবি, আর এটাই কিন্তু আমরা বলতে পারি দেখো এই কোণটা এটা সমান এবং এই কোণ কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, এটা একটা কোণ, তাই না? এই কোণটার মান কত দেওয়া আছে? 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে 120 ডিগ্রি লিখি। তাহলে এই কোণ এবং এই কোণের সমস্যাটা আমরা কি বলতে পারি, অর্থাৎ বলতে পারি যে ও বি সি প্লাস লিখবো, দেখো লিখবো কি, দেখো ও সি বি এটা সমান সমান দিয়ে লিখবো হচ্ছে 180 মাইনাস লিখবো 120। দেখো এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের আবার এই দুটো কিন্তু ইকুয়াল, কারণ ও বি এবং ও সি সমান, এই যে সমান লিখলাম। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি ওবিসি, তাই তো? ওবিসি কয়টা পাচ্ছি? এটাও প্লাস আমরা লিখতে পারি ওবিসি, কারণ দুটো তো ইকুয়াল। তো এটা হচ্ছে দুটো হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকছে আমাদের কত, দেখো 180 থেকে 120 বিয়োগ করলে 60 থাকছে, দুটো পাচ্ছি, দুটো ওবিসি পাচ্ছি। তো এটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে ওবিসি ইকুয়ালস আমরা কী পাচ্ছি, দেখো 60/2 কাটাকাটি করলে হবে আমাদের 30 ডিগ্রি, তাই না? তো আমরা এই 30 ডিগ্রি কিন্তু এখানে লিখলাম, তো আমাদের 30 ডিগ্রি আসছে। অর্থাৎ এটা ওবিসিও হতে পারে, এটা কিন্তু আবার ওসিবিও হতে পারে। 30 ডিগ্রি বেরিয়ে গেল। তো আমাদের এখানে কোশ্চেনে কী চাইছে? এবিসি এর মান। এবার লক্ষ্য করে দেখো ওবিসি, এই ওবিসি মানেই কিন্তু আমরা এবিসি কল্পনা করতে পারি। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি যে এটা হচ্ছে কি ওবিসির মান। ওকে, আর এই ওবিসিটাই কিন্তু আবার বলতে পারি যে এ বি সি কোণ, অর্থাৎ মিডলে কিন্তু আছে এটাই। তাহলে আমরা এখানে লিখবো এ বি সি, তাই তো? এই কোণটার মান আমরা কত বললাম? 30 ডিগ্রি। বাস 30 ডিগ্রি, এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। বাস কমপ্লিট হয়ে গেল। চলে আসছি নেক্সট প্রশ্ন। দেখো পরেরটা দেখে নাও একবার। দেখো নেক্সট প্রশ্ন আসছি 8 নাম্বার। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণটা আছে দেখো 4x ডিগ্রি, আর বি কোণটা দেখো 7x ডিগ্রি এবং সি কোণটা দেখো 5y ডিগ্রি আছে। তো ডি কস টু ওয়াই ডিগ্রি হয়, তবে এক্স ব্রিজেস ওয়াই এর মান নির্ণয় করো। তো প্রথমত আমরা ত্রিভুজটা অঙ্কন করে নিলাম। নেওয়ার পর আমরা কি জানি যে বিপরীত কোণগুলো কি হয়, সেটা হয় 180 ডিগ্রি। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পরের কি হয়, সম্পূরক হয়। অর্থাৎ বিপরীত কোণ দুটোকে যোগ করলে আমাদের কত হয়? 180 ডিগ্রি হবে। অর্থাৎ 4x এর সাথে আমরা একটা y যোগ করব, তাহলে আমাদের 180 ডিগ্রি হবে। সিমিলার ওয়েতে 5y প্লাস 7x ইকুয়ালস টু, সেটাও কিন্তু 180 ডিগ্রি হবে। তো আমরা এখানে লিখবো দেখো 4x প্লাস 5y ইকুয়ালস টু 180, আর b প্লাস d এটা হবে 180, তাই না? অর্থাৎ এখান থেকে পাচ্ছি দেখো 4x প্লাস 5। অর্থাৎ এইভাবে তুমি চিন্তা করো, অর্থাৎ ক্রিটিক্যাল বিষয় না চিন্তা করো, এইভাবে চিন্তা করো, এটার সাথে এটা। তাহলে কি লিখবো দেখো 4x প্লাস লিখবো y, এটা হবে 180 ডিগ্রি, রাইট? একই রকম এটার সাথে তুমি এটা চিন্তা করো, তাহলে আমাদের কি আসবে দেখো, আসবে দেখো 5y প্লাস আসবে দেখো 7x ইকুয়ালস টু আসবে 180। এটাই কিন্তু এই রুলস বলছে। তো আমরা সেটাই করলাম। করার পরে বাকিটা সিম্পল ক্যালকুলেশন ক্লাস 9-এর ফর্মেশনের এক্স এবং ওয়াই থেকে দেখো আমরা কি করি, যে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করি। তো দেখো এটাই আমরা করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুটোই যেহেতু 180 ডিগ্রি,
তার জন্য আমরা বলতে পারি যে এটাই কষ্ট আমরা কি লিখতে পারি, দেখো এটা লিখতে পারি যে 5y, এই 180 ডিগ্রির জায়গায় আমরা এটা মানটা বসিয়ে দেবো, 5y প্লাস লিখবো 7x, বাস। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে 4x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5y প্লাস লিখবো 7x, বাস। বুঝতে পারছো তো? দেখো এই ফরমেশনটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম, অর্থাৎ এক্সগুলোকে একদিকে নিয়ে যাবো এবার, তাহলে 4x মাইনাস হবে 7x, আর ওয়াই এর সাথে কী হবে, দেখো এই যে ওয়াইটা আছে এই 5yটা এদিকে চলে যাবে, দেখো এটা হয়ে গেল y মাইনাস 5y। এবার দেখো 5টার থেকে একটা গেলে এবার 4টি y থাকবে, এখানে বড়কে 5 বড়, তার জন্য 5-এর আগে মাইনাস আছে, মাইনাস দিলাম, আর 7 থেকে 4 বিয়োগ করলাম, দেখো এখানে 3 হয়ে গেল, অর্থাৎ মাইনাস 3x হয়ে গেলো। তাহলে x এর নিচে y নিয়ে আসি, তাহলে আমাদের কী হবে, দেখো এখানে 4 আছে, 4 লিখলাম, আর এই 3টা এদিকে নিয়ে চলে যাবে, অর্থাৎ 4/3 হয়ে যাবে, অর্থাৎ x/y আমাদের কত আসবে, 4/3 আসবে। এর পরের প্রশ্ন দেখো, আমাদের এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমত লিখলাম, দেখো এই প্রশ্নটা রয়েছে এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি পি ও কিউ বিন্দুতে ছেদ করে, এপির মান 4 সেমি আর কিউসির মান 9 সেমি, এবং বলেছে পিবি ইকুয়ালস টু এ কিউ হয়, তবে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় আমাদের করতে হবে, এই প্রশ্নটা কিন্তু। হ্যাঁ, চলো এবার আমরা সলিউশন করি। তো প্রথমত আমরা লিখবো, দেখো ছবিটাকে নেব, এবিসি ছবিকে নিলাম, তো এই দেখো এপিটা 4 সেমি রয়েছে আর কিউসিটা 9 সেমি আছে, লিখে দিলাম, পাশেও লিখে দিলাম, আর পিবি ইকুয়ালস টু এ কিউ হচ্ছে ছবি অনুসারে, দেখো পিবি দেখো এই দেখো পি, তারপর রয়েছে দেখো বি এটা, আর এটা দেখো এই দেখো এটা দেখো এ কিউ রয়েছে, এই দুটো কিন্তু ইকুয়ালিটি আমরা চিন্তা করছি। থ্যালাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে এপি বাই পিবি ইকুয়ালস টু এবি এ কিউ বাই কিউসি। ওকে, তাহলে এবার মানটা বসে দেখো এপির জায়গায় 4 বসাবো, আর এখানে বিসির জায়গায় দেখো কিউসির জায়গায় লাগবে হচ্ছে 9, লিখে দিলাম। তাহলে এই পিবি আর এই পিবি গুণ করলাম, আর এখানে দেখো 4 আর 9 গুণ করলাম 36 হলো। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তো রুট আবার করলে পর দেখো পিবির মান আসছে আমাদের 6। ওকে, নেক্সট অঙ্কে যাব। 10 নম্বর, এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি অর্ধগোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য এক্স একক আমরা জানি, ধরে নিলাম এই ক্ষেত্রে এই অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান দেখো বলেছে অর্ধগোলকের ঘনবস্তুর ক্ষেত্রফল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল। দেখো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি, সমগ্রতলের ক্ষেত্রফল মানেই হচ্ছে অর্ধগোলকের ঘনবস্তু যেটা রয়েছে তার ক্ষেত্রফলটা হবে, এবং তার সঙ্গে সঙ্গে তার ভূমিতলের যে ক্ষেত্রফল সেটা হবে। এবার ভূমিতলের ক্ষেত্রফলটা আমরা কি জানি, যে কোনো বৃত্ত হয় সেই বৃত্তর ক্ষেত্রফলটা কি হয়, যদি ব্যাসার্ধটা এক্স হয় তাহলে তার ক্ষেত্রফলটা কি হয়, পাই এক্স স্কয়ার হয়, তো সেটা লিখবো। আর টোটালটা যদি চিন্তা করি, এটা তো একটা বৃত্ত তাই না, যদি একটা গোলক চিন্তা করি, ঘনবস্তু চিন্তা করি, এটা গোলক, তো সেই গোলকের ক্ষেত্রে কি হয়, দেখো টোটালটা হচ্ছে 4π এক্স স্কোয়ার হয় বা 4π আর স্কোয়ার হয়। তো এর অর্ধেক করা মানে কি, এর অর্ধেক করা মানে এখান থেকে আসবে একটা 2π আর স্কোয়ার আসবে, বা এখানে আমরা এক্স ধরেছি থেকে এক্স স্কোয়ার হবে। তাহলে আমাদের কি আসছে, দেখো আমাদের আসবে এখানে দেখো একটা পাই এক্স স্কোয়ার, এখানে আসবে দেখো 2π এক্স স্কোয়ার, তো টোটাল আমাদের কত আসছে দেখো 3π এক্স স্কোয়ার বর্গ আমাদের বেরোবে। বাস, এটাই কিন্তু আমাদের উত্তর। আমরা এক্স কেন ধরলাম, যেহেতু প্রশ্ন আমাদের এক্স ছিল। ওকে, এবার দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন, যদি এক্স ইকুয়ালস টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা এবং ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা মাইনাস বি কস থিটা হয়, তবে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তাহলে প্রথমত আমি এক্স ইকুয়ালস টু লিখলাম এ কস থিটা প্লাস বি সাইন থিটা, তাহলে এক্স স্কোয়ার মানে কি হবে, দেখো এই টোটালটার স্কোয়ার করবো, তাহলে হবে এ কস থিটা প্লাস বি সাইন থিটার স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাবো। ঠিক একই রকম ওয়াই ইকুয়ালস টু হবে দেখো এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, তো এটাকে আমরা স্কোয়ার করবো, তো স্কোয়ার করলাম। এবার এইটা এবং এইটা অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে যোগ করবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড যেটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করবো। তো এক্স স্কোয়ার মানে হচ্ছে এই পার্টটা লিখবো, এই পার্টটা স্কোয়ার করলাম, আর ওয়াই মানে কি দেখো এই পার্টটা, তো এই পার্টটা আমরা এখানে লিখলাম, এই স্কোয়ার করে দিলাম। তো এটাকে ভাঙলে আমরা পাবো এ কস স্কোয়ার থিটা প্লাস পাবো দেখো 2ab কস থিটা, অর্থাৎ 2ab হয় ফর্মেশন, তাই লিখবো 2ab কস থিটা সাইন থিটা, আর এক্ষেত্রে লিখবো দেখো বি সাইন স্কোয়ার থিটা লিখলাম, আর এটা হচ্ছে এ সাইন স্কোয়ার থিটা লিখলাম মাইনাস 2a সাইন থিটা বি কস থিটা লিখবো, আর এটার মানে কি হবে দেখো বি কস স্কোয়ার থিটা, তাই লিখে দিলাম। আচ্ছা, লিখে দিলাম, হয়ে গেল। তাহলে এইবার লক্ষ্য করে দেখো এ কস স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস লিখবো বি কস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এই যে দেখো ফর্মেশনটা সুন্দর করে সাজাবো, আর কিচ্ছু নাই এখানে। দেখো সাজানোর পরে আমরা জাস্ট এ স্কোয়ারটাকে যদি কমন নেই, এখানে কস স্কোয়ার থিটা থাকছে পরে, আর এখানে দেখো এ স্কোয়ার কমন নিলে একটা সাইন স্কোয়ার পড়তে থাকছে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থাকলো। একরকম এখান থেকে বি স্কোয়ার যদি কমন নিতে আমাদের সাইন স্কোয়ার থিটা থাকলো এখানে, আর বি স্কোয়ার কমন নিলে এখান থেকে কস থিটা থাকলো, হলো। আর সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, অর্থাৎ এ স্কোয়ার ডট 1 বি স্কোয়ার ডট 1 হলো। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের কিন্তু এটা বেরিয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর, যদি √2 cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 হয় এবং আলফা প্লাস বিটা ইকুয়ালস টু π/2 হয়, তবে আলফা এবং বিটা এর মান নির্ণয় করো। তাহলে √2 cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1, তাহলে cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস আমরা কি লিখতে পারি, দেখো 1/√2 হয়ে যাচ্ছে, এই √2 লিখতে পারে। আর 1/√2 মানে কি, 1/√2 মানে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে cos 45 ডিগ্রির মান।
তাহলে cos 45 ডিগ্রির মান হয় 1/√2 লিখে দিলাম। উভয় পক্ষে cos আছে তাহলে cos কেটে দিলাম। তাহলে আমাদের কি থাকছে দেখো, শুধুমাত্র আলফা মাইনাস বিটা থাকছে, এদিকে থাকছে 45 ডিগ্রি। আর আরেকটা জিনিস আমরা জানি, সেটা কি দেখো, আমাদের একটা কোশ্চেনে দেওয়া আছে আলফা প্লাস বিটার মান কি π/2। তো আলফা প্লাস বিটার মান হচ্ছে π/2 মানে কি, এটা হবে 90 ডিগ্রি। তো লিখে নিলাম। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়ালস 45 ডিগ্রি, আলফা প্লাস বিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো আলফা থেকে যাচ্ছে, খালি বিটা একটা মাইনাস এখানে প্লাস আছে, তাহলে কেটে গেল। দুটো আলফা থাকছে, দুটো আলফা মানে কি 40, আর এদিকে 45, আর দেখো 90 যোগ করলে কত আসছে দেখো আমাদের 135। অপনয়ন পদ্ধতি করতেও পারো, নাও করতে পারো, অন্যভাবেও করতে পারো তুমি। তো এখান থেকে দেখো আলফার মান বেরোচ্ছে 135/2। তো যদি আমরা এটাকে ডিভিজিবল করি, ডিভিজিবল করলে আমাদের কত হচ্ছে 67.5, অর্থাৎ আলফার মান আসছে কত 67.5। আর এখান থেকে বিটার মান 90 - 67.5 লিখবো, সমান আমাদের আসছে দেখো 22.5। নির্ণেয় আলফা এবং বিটার মান হলো 67.5 এবং 22.5। তোমাদের ক্লাসের ম্যাথমেটিক্স 2025-এর মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া হয়েছে।